নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক, কল্যাণ হোক, পৃথিবী সুন্দর হোক, সুন্দর হোক, সব দিক থেকে সুন্দর হোক। আজকে ডক্টর বিধানচন্দ্র রায়ের আবির্ভাব এবং তিরোভাব দিবস, 1 জুলাই। তার জন্ম হয়েছিল 1882 খ্রিস্টাব্দে এবং 1962 খ্রিস্টাব্দে তিনি প্রয়াত হয়েছিলেন। এই যে মানুষটি, ইনি কিংবদন্তি হয়ে আছেন। কিংবদন্তি হয়ে আছেন দুটি কারণে। তার মধ্যে যারা ডাক্তারবাবু, যারা চিকিৎসার সঙ্গে যুক্ত, তাদের অনেকের মনে একটা খেদ আছে। আমি একজন খুব বিখ্যাত ডাক্তার সুকুমার মুখোপাধ্যায়, আপনারা সকলেই তার নাম জানেন, তার একটি আত্মজীবনী পড়ছিলাম। তাতে সুকুমারবাবু এরকম কথা লিখছেন যে ডক্টর বিধানচন্দ্র রায় তো চিকিৎসায় খুব মন দিলেন না, রাজনীতিতে চলে গেলেন, কিন্তু অসাধারণ ক্ষমতা ছিল তার চিকিৎসা করবার, অসাধারণ ক্ষমতা ছিল তার রোগীকে দেখেই তার রোগ নির্ণয় করবার, কিন্তু তিনি আর ওটাই মন দিলেন না। মন না দিয়ে রাজনীতিতে চলে গেলেন এবং রাজনীতিতে চলে গিয়ে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হলেন এবং পশ্চিমবঙ্গকে নতুন করে গড়ে তোলবার ক্ষেত্রে নানান ধরনের সমস্ত প্রকল্প নিলেন এবং খুব একজন গোটা ভারতের রাজনীতির ক্ষেত্রে একজন সত্যিকারের খুব গুরুত্বপূর্ণ মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করলেন। একই সঙ্গে দুটো দিকে এই রকমের প্রতিভা, এটা খুব বড় একটা দেখা যায় না, তাই না? তো আজকে তার জন্মদিন এবং তার প্রয়াণের দিন। এবারে বেণীমাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলবো। আজকে 16ই আষাঢ় 1432, ইংরেজির 1 জুলাই 2025। আজ মঙ্গলবার, ষষ্ঠী। সূর্যোদয়ের সময় ভোর 4:59, সূর্যাস্তের সময় বিকেল 6:24। নক্ষত্র পূর্ব ফল্গুনী। আজকে জন্মে সিংহ রাশি, ক্ষত্রিয় বর্ণ, নরগণ। সন্ধ্যেবেলা 6:03 গতে কন্যা রাশি, বৈশ্য বর্ণ, মতান্তরে শূদ্র বর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবার তাহলে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে পুরাণ চিরন্তনে আমরা আমাদের চেনা গল্প, কিন্তু দেখা যাবে যে খুব চেনা নয়, কিন্তু দুষ্যন্ত কর্ণমুনির আশ্রমে এসেছেন এবং তার সঙ্গে শকুন্তলার প্রথম সাক্ষাৎ হয়েছে। অপরূপ সুন্দরী এক নারী, তপস্বিনীর বেশ, আর দুষ্যন্ত রাজা, যদিও রাজমুকুট, রাজছত্র এই সমস্ত পরিত্যাগ করে এসেছেন কর্ণমুনির আশ্রমে ঢোকবার জন্যে। এই দুজনের দর্শন হয়েছে। তারপরে কি হবে সেটা আমরা দেখব, মহাভারতে কি বলছে। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, কর্মজীবনে বেদান্ত 4র্থ পর্ব। তারপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পড়ে শোনাবো স্বামী গোকুলানন্দের রচনা থেকে মানসিক চাপ কি করে জয় করা যায় তার উপায় বলে দেবেন তিনি, দিচ্ছেন। আপনাদের চিঠিপত্র এবং শেষে বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান। এখন পুরাণ চিরন্তন, ফিরে আসছি গানের পর। আগের দিন যেখানে শেষ করেছিলাম, খুব নাটকীয় একটা জায়গায় শেষ করেছিলাম পুরাণ চিরন্তন। শকুন্তলা কুটিরের ভেতর থেকে বেরিয়ে এলেন। রাজা দেখলেন তাকে, অপরূপ সুন্দরী এক কন্যা। তো রাজা জিজ্ঞেস করলেন যে কর্ণমুনি কোথায়, আমি তাকে দর্শন করতে চাই। তো শকুন্তলা বললেন যে পিতা ঋষি কর্ণ ফল সংগ্রহের জন্য আশ্রমের বাইরে গেছেন, ফলে আপনাকে তো একটু অপেক্ষা করতে হবে আর্য। শুনছেন পুরাণ চিরন্তন 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। তো দুষ্যন্ত অপেক্ষা করছেন। তার যে অপেক্ষা করতে খুব একটা আপত্তি আছে এরকমটা নয়, তার কারণ তার সামনে তো ঘুরে বেড়াচ্ছেন শকুন্তলা, খুব
মন দিয়ে দেখছেন তাকে, এবং বলা বাহুল্য যে রাজা শকুন্তলার রূপে একেবারে মুগ্ধ হয়ে গেলেন। তো খানিকক্ষণ অপেক্ষা করে তারপর রাজা শকুন্তলাকে জিজ্ঞেস করলেন যে তুমি কে, কি তোমার পরিচয়? তা শকুন্তলা ঋষি কর্ণের মুখে শোনা তার জন্ম বৃত্তান্ত পরিষ্কার করে খুলে বললেন দুষ্যন্তের কাছে। কোনো লুকোছাপা নেই। আপনারা জানেন যে শকুন্তলার জন্ম ওই যে কিভাবে হয়েছিল না হয়েছিল সেটা, আচ্ছা সে যদি এক্ষুনি মনে না পড়ে আর একদিন বলা যাবে, আপাতত সেই দিকে যাচ্ছি না। কিন্তু দুষ্যন্তের কাছে সবটা বললেন। যে খুব ছোট করে বলি, ঋষি বিশ্বামিত্রের ঔরসে অপ্সরা মেনকার গর্ভে তার জন্ম হয়েছিল। মা তাকে পরিত্যাগ করে চলে যান এবং সেই সময় শিশু শকুন্তলাকে মালিনী নদীর তীর থেকে ওই ঋষিকর্ণ তাকে তুলে নিয়ে আসেন। তো এই যে শকুন্তলাকে দেখে দুষ্যন্তের তো খুব ভাল লেগেছে। ভাল লেগেছে মানে আমি একে বিয়ে করতে পারবো কিনা। শকুন্তলার পরিচয়টা সেই জন্যই জানতে চেয়েছেন তিনি, কিন্তু যে এর পরিচয়টা কি, এর সঙ্গে আমার বৈবাহিক সম্পর্ক তৈরি হতে পারে কিনা। তো শকুন্তলা ক্ষত্রিয় কন্যা, বিশ্বামিত্রের কন্যা, বিশ্বামিত্র ক্ষত্রিয়, তারপরে তিনি নানান রকম তপস্যা করে তিনি রাজর্ষিতে রূপান্তরিত হয়েছিলেন, কিন্তু ক্ষত্রিয় তো। তখন দুষ্যন্ত তার এই পরিচয় শুনে তাকে বিয়ের প্রস্তাব দেন। বলেন, সুবক্তং রাজপুত্রী ত্বং যথা কল্যাণী ভাষসে ভার্যা মে ভব সুশ্রোণী ব্রুহি কিং করমাণীতে। তারপর দুষ্যন্ত শকুন্তলাকে বললেন যে আমি তোমাকে খুব দামি দামি সমস্ত গয়না দেব, মণি রত্ন এই সমস্ত দেব, এই সব দিয়ে আমি তোমাকে বরণ করব, তুমি আমার স্ত্রী হও। শুনছেন পুরাণ চিরন্তন 92.7 বিগ FM শরণাগত অনুষ্ঠানে। দুষ্যন্ত এবং শকুন্তলাকে নিয়ে আরো কথা বলবার জন্য ফিরে আসছে আপনাদের সৌমিত্র বসু গানের পর। কিন্তু রাজা তিনি তো এইসবই বোঝেন, তোমাকে অনেক গয়না দেবো, তোমাকে অনেক মণিরত্ন ইত্যাদি ইত্যাদি দেবো, তুমি রাজরানী হবে, তুমি আমাকে বিয়ে করো। এবং তর সইছে না আর কি, এত সুন্দরী একটি মেয়েকে দেখে তর সইছে না। তিনি বললেন যে আমরা এক্ষুনি গান্ধর্ব মতে বিয়ে করি। এইটা তো শকুন্তলার কাছে একটা আকস্মিক ব্যাপার। তার জন্ম হয়েছে, জন্মের পরেই মা তাকে ছেড়ে চলে গেছে, সে শকুনেরা তাকে রক্ষা করেছে, তারপরে কর্ণমুনি তাকে তুলে নিয়ে এসে আশ্রমে রেখেছেন। ফলে শকুন্তলা ওই অর্থে বাইরের যে জীবন, যে জীবনে মানুষ বিয়ের জন্য প্রস্তাব করে, অমুক করে, তো এইগুলো সম্পর্কে তো জানেনই না, কি বলবেন। তার উপর বাবা কর্ণ, তাকে তো তিনি পিতা বলেই মনে করতেন, তিনি আশ্রমে নেই। তো শকুন্তলা কি করে সিদ্ধান্ত নেবেন? তখন দুষ্যন্ত যুক্তির পর যুক্তি সাজাচ্ছেন, শাস্ত্র থেকে উদ্ধৃতি দিয়ে শাস্ত্রের কথা বলে শকুন্তলাকে বলছেন গান্ধর্ব বিবাহ কত ভালো, গান্ধর্ব বিবাহ করা কত ঠিক ঠিক কাজ, ইত্যাদি ইত্যাদি নানান রকম করে বলছেন যে শেষ পর্যন্ত তোমার পুত্র সন্তানই পুরু বংশের সিংহাসন লাভ করবে। এত সব কথা, এবং এটা তো ঘটনা যে শকুন্তলার দুষ্যন্তকে দেখে খুব ভালো লেগেছিল, খুব পছন্দ হয়েছিল। এবং যেটা বলবার মতন কথা যে একটি একেবারে তপবনের মধ্যে থাকা একটি মেয়ে, মুনি ঋষিদের মধ্যে থাকা একটি মেয়ে, সে তার সামনে একজন অপূর্ব সুন্দর দেখতে রাজা, যাকে দেখবার জন্য দুপাশের প্রাসাদের ছাদে ভিড় জমে যায়, মেয়েদের ভিড় জমে যায়, সেই রকম একজন রাজা তাকে এইরকম প্রস্তাব করছেন। শকুন্তলা কতক্ষণ আটকে রাখবে? শেষ পর্যন্ত সে রাজি হয়ে গেল। এই পর্যন্তই থাক আজকের মতো পুরাণ চিরন্তন। এরপরে কি হবে সেটা পরে বলবো। আপাতত চলে যাই স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ এই পর্বে, কর্মজীবনে বেদান্ত চতুর্থ পর্ব থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের, যতটা পড়েছিলাম তারপর থেকে। গানের পর ফিরে এলাম 92.7 বিগ FM শরণাগত অনুষ্ঠান শুনছেন। কর্মজীবনে বেদান্ত চতুর্থ পর্ব, স্বামী বিবেকানন্দের রচনা।
আমরা ইহাও দেখিয়াছি যে অপরিণামিত্ব কেবল সমষ্টি সম্বন্ধেই প্রমাণিত হইতে পারে, বেষ্টি সম্বন্ধে নয়। পরিণাম, গতি, এই ভাবের সহিত বেষ্টির ধারণা জড়িত। যাহা কিছু সসীম তাহাই পরিণামী। অপর কোন সসীম পদার্থের বা অসীমের সহিত তুলনায় তাহার পরিণাম চিন্তা করা যাইতে পারে, কিন্তু সমষ্টি অপরিণামী। সমষ্টি ছাড়া অন্য কিছুই নাই যাহার সহিত তুলনা করিয়া সমষ্টির পরিণাম বা গতি চিন্তা করা যাইবে। পরিণাম কেবল অপর কোনো অল্প পরিণামী বা একেবারে অপরিণামী পদার্থের সহিত তুলনায় চিন্তা করা যাইতে পারে। অতএব অদ্বৈতবাদ মতে সর্বব্যাপী অপরিণামী অমর আত্মার অস্তিত্ব যথাসম্ভব প্রমাণ করা যাইতে পারে। বেষ্টি সম্বন্ধেই গোলমাল। আমাদের প্রাচীন দ্বৈতবাদাত্মক মতগুলির কি হইবে, যেগুলি আমাদের উপর এত প্রভাব বিস্তার করিয়াছে? সসীম ক্ষুদ্র ব্যক্তিগত আত্মা সম্বন্ধে কি হইবে, ইহাই প্রশ্ন। আমরা দেখিয়াছি সমষ্টিভাবে আমরা অমর, কিন্তু সমস্যা এই, আমরা ক্ষুদ্র ব্যক্তি হিসেবেও অমর হইতে ইচ্ছুক। তাহার কি হইবে? আমরা দেখিয়াছি আমরা অনন্ত, আর উহাই আমাদের যথার্থ ব্যক্তিত্ব, কিন্তু আমরা এই সকল ক্ষুদ্র জীবাত্মাকেই ব্যক্তিরূপে গ্রহণ করিয়া রাখিতে চাই। এই সকল ক্ষুদ্র ব্যক্তিত্বের কি হইবে? প্রতিদিনের অভিজ্ঞতা হইতে আমরা দেখিতে পাই ইহাদের ব্যক্তিত্ব আছে বটে, কিন্তু এই ব্যক্তিত্ব ক্রম বিকাশশীল। এক বটে, অথচ ঠিক এক নহে। কল্যকার আমি অদ্যকার আমি বটে, আবার নাও বটে। একটু পরিবর্তন হইয়াছে। পরিবর্তনের ভিতরে অপরিবর্তনীয় কিছু আছে। এই দ্বৈতবাদী মত পরিত্যক্ত হইল, আর খুব আধুনিক ভাব যথা ক্রমবিকাশবাদ গ্রহণ করা হইল। সিদ্ধান্ত হইল উহার পরিণাম হইতেছে বটে, কিন্তু উহারই ভিতরে একটি অভিন্ন ভাব রহিয়াছে, যাহা সতত বিকাশশীল। যদি ইহা সত্য হয় যে মানুষ মাংসল জীব বিশেষের মোলস্ক পরিণাম মাত্র, তবে সেই জীব ও মানুষ একই পদার্থ, কেবল মোলস্ক বহু পরিমাণে বিকশিত হইয়াছে। সেই ক্ষুদ্র জীব ক্রমশ বিকাশপ্রাপ্ত হইতে হইতে অনন্তের দিকে চলিয়াছে, এখন মানুষ রূপ ধারণ করিয়াছে। অতএব সীমাবদ্ধ জীবাত্মাকেও ব্যক্তি বলা যাইতে পারে। তিনি ক্রমশ পূর্ণ ব্যক্তিত্বের দিকে অগ্রসর হইতেছেন। পূর্ণ ব্যক্তিত্ব তখনই লাভ হইবে যখন তিনি অনন্তে পৌঁছিবেন, কিন্তু সেই অবস্থান লাভের পূর্বে তাহার ব্যক্তিত্বের ক্রমাগত পরিণাম, ক্রমাগত বিকাশ হইতেছে। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এখন গান, গানের পরে কথামৃত। গান শেষ করে কথা শুরু করতে চলেছি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এখন কথামৃত থেকে পাঠ। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত। তিনি একটা কথা বলতেন যে ঈশ্বরের নাম নিলে এবং আন্তরিকভাবে তার চিন্তা করলে পাপ পালিয়ে যায়। যেমন তুলোর পাহাড় অগ্নিস্পর্শে একক্ষণে পুড়ে যায়। মানে কলিযুগে শুধু নাম করো, আগে কলিযুগের আগে যাগযজ্ঞ ইত্যাদি ইত্যাদি নানান রকম সব ছিল, নানান নিয়ম কানুন ইত্যাদি পালন করতে হতো। কলিযুগে কিচ্ছু করতে হবে না বাবা, কলিযুগে তুমি শুধু নাম করো আর একান্তভাবে তাকে ডাকো। এই যে একান্তভাবে শব্দটা, এইটা খুব জরুরি, যে একেবারে আন্তরিকভাবে চিন্তা করতে হবে, তাহলেই পাপ পালিয়ে যাবে। এর একটা খুব বিজ্ঞানসম্মত ব্যাখ্যা আছে বলে আমার নিজের মনে হয়, জানেন। সেটা হচ্ছে যে ধরুন আপনি কোনো একজনের নাম করছেন, কোনো একটা বিষয়ে সেইটা নিয়ে নাম করছেন আপনি, এবং এক মনে করছেন, আন্তরিকভাবে তার কথা ভাবছেন, তাহলে আপনার মনের মধ্যে অন্য সমস্ত চিন্তা আসে না তো। যে ছেলেটি এক মনে লেখাপড়ার কাজ করছে, তার কিন্তু ওই মোবাইল দেখা, টিভি দেখা, সিনেমা দেখতে যাওয়া, আজকাল তো ছেলেপুলেদের খেলাধুলো করাটা উঠে গেছে, এই সমস্তগুলো তার মনের মধ্যে জায়গা পাচ্ছে না তো। যে বিজ্ঞানী এক মনে তার গবেষণার কাজ করে চলেছেন, তিনি তার স্ত্রীর কথা ভুলে যাচ্ছেন, পুত্রের কথা ভুলে যাচ্ছেন, তার বন্ধু বান্ধবের কথা ভুলে যাচ্ছেন, তার খিদে তেষ্টার কথা ভুলে যাচ্ছেন। এমনটাই তো হয়। তাহলে এটা যে ঠাকুর বলছেন, এটা খুব একটা অসম্ভব কথা
যে নাম গান করলে এবং আন্তরিকভাবে তাকে ডাকলে মনের সব পাপ ধুয়ে যাবে, এটা কিন্তু বিজ্ঞানসম্মতভাবে সত্য। বলছেন যে যেমন বৃক্ষে পাখি অনেক বসেছে, হাততালি দিলে সব উড়ে যায়, সেই রকম করে পাপ সব দূরে চলে যাবে। একদিন কেশববাবুর সঙ্গে কথা হচ্ছিল, তো ঠাকুর কেশববাবুকে বলছেন যে মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত। আমি মুক্ত পুরুষ, সংসারেই থাকি আর অরণ্যেই থাকি, আমার বন্ধন কি? আমি ঈশ্বরের সন্তান, রাজাধিরাজের ছেলে, আমায় আবার বাঁধে কে? যদি সাপে কামড়ায় বিষ নেই, বিষ নেই, বিষ নেই, জোর করে বললে বিষ ছেড়ে যায়। তেমনি আমি বদ্ধ নই, আমি বদ্ধ নই, আমি মুক্ত, এই কথাটা রোগ করে বলতে বলতে তাই হয়ে যায়, মুক্ত হয়ে যায়। মনকে যদি জোর করা যায়, মনকে যদি এই কথাটা বলা যায় যে হ্যাঁ এইটাই সত্য, তাহলে এটাই সত্য। কারণ সবটাই তো মনের ব্যাপার। এই যে আমরা এরপরেই স্বামী গোকুলানন্দজির রচনা থেকে পড়ে শোনাবো, তো সেটাও তো স্বামীজি তাই বলছেন যে সবটাই মন। মনকে কি করে তুমি জাগিয়ে তুলবে, তার নানান রকমের উপায় তো বলছেন গোকুলানন্দজি। তো ঠাকুরও তাই বলছেন যে তুমি মনে মনে, সাপের বিষ সত্যি সত্যি নেমে যাবে কিনা সেইটা আমি জানি না, বলতে পারবো না, কিন্তু ওই যেটাকে ইচ্ছা শক্তি বলা হয়, সেই ইচ্ছা শক্তি যে অনেক কিছু করতে পারে তাতে কোনো সন্দেহ নেই। শুনছেন কথামৃত থেকে পাঠ, 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আরো পাঠ করবার জন্য ফিরে আসছে আপনাদের সৌমিত্র বসু গানের পর। গান শেষ করে ফিরে এলো আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের। ঠাকুর কি বলছেন, ঠাকুর বলেছেন এবং একজন তাকে বাইবেল এনে দিয়েছে, খ্রিস্টানদের একটা বই বাইবেল। তো ঠাকুর তো পড়ে বুঝতে পারবেন না, তিনি বললেন শোনাও, পড়ে শোনাও। তো ঠাকুর বলছেন তাতে কেবল পাপ আর পাপ। যে ব্যক্তি আমি বদ্ধ বারবার বলে সে শেষে বদ্ধই হয়ে যায়। যে রাত দিন আমি পাপী এই করে সে তাই হয়ে যায়। নিজেকে পাপের আমি পাপী এই কথাটা আমি যদি বলি যে আমি পাপী, আমি খুব অন্যায় করেছি, তাহলে তো ঠাকুর বলছেন আমি সেই অন্যায়ের ঘেরাটোপের মধ্যেই পড়ে গেলাম। আমি তো অনবরত আমার নিজের পাপের চিন্তাটাই করতে লাগলাম, তাহলে আমি তার থেকে বেরোবো কি করে? আমি যদি ওইটাকে সরিয়ে দিই, কিচ্ছু হয়নি, যা। জীবনে এরকম হয়, দেখবেন জীবনে আপনি একটা খুব বড় ভুল করলেন, খুব বড় অন্যায় করলেন একটা, আমরা তো করে ফেলি অনেক সময়। এই সেই সমস্ত স্বীকারোক্তি আমাদের এই শরণাগত অনুষ্ঠানে যখন চিঠিপত্র লেখেন আপনারা, তখন অনেকে লিখেছেন। একবার বোধহয় এরকম একটা বিষয় হয়েছিল যে আমার জীবনের সবচেয়ে বড় পাপ কোনটা যদি আমি লিখতে পারি, তো সেইটা লিখেছিলেন অনেকে। এবারে এই পাপটাকে আমি মনের মধ্যে রেখে দেবো নাকি যা যা সরিয়ে দে, ভুলে যা, ভুলে গিয়ে আবার নতুন করে জীবন শুরু করি। আবার স্বামী গোকুলানন্দের কথা মনে পড়ে যাচ্ছে। গোকুলানন্দের লেখাতে ঠিক তাই আছে যে আমি যদি ভুল করি কোনো একটা, সেই ভুলটাকে মুছে ফেলে না এগোতে পারলে আমি এগোতেই পারবো না। তো সেই জন্যে ঠাকুর ওই বাইবেলের ওই যে পাপ সম্পর্কে যে মনোভাব, সেইটা একেবারেই পছন্দ করেননি। তিনি বলছেন ঈশ্বরের নামে এমন বিশ্বাস হওয়া চাই কি আমি তার নাম করেছি, আমার এখনো পাপ থাকবে, আমার আবার বন্ধন কি, পাপ কি? কৃষ্ণ কিশোর পরম হিন্দু সদাচারনিষ্ঠ ব্রাহ্মণ, সে বৃন্দাবনে গিয়েছিল। একদিন ভ্রমণ করতে করতে জল তৃষ্ণা পেয়েছিল, একটা কুয়োর কাছে গিয়ে দেখলো একজন লোক দাঁড়িয়ে আছে। তাকে বললো ওরে তুই আমায় এক ঘটি জল দিতে পারিস? তুই কি জাত? সে বললে ঠাকুরমশাই আমি হীন জাত, মুচি। কৃষ্ণ কিশোর বললে তুই বল শিব আর জল তুলে দে, ব্যাস। শিব নামটা করলেই তোমার জাত ফাত কিচ্ছু থাকছে না। শুনলেন কথামৃত থেকে পাঠ 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। সত্তার অসীম সম্ভাবনা সমূহ স্বামী গোকুলানন্দের রচনা থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে।
যতটা পড়েছিলাম তারপর থেকে পড়ে শোনাই। এক্ষেত্রে মনে প্রশ্ন জাগতে পারে, কি করে চিন্তা ভাবনাকে সঠিক পথ অভিমুখী করে তোলা সম্ভব? এমন তো প্রায়ই দেখা যায় যে আপনি হয়তো সংকল্প করলেন সমস্ত অশুভকে আপনি পরিহার করবেন, ধরবেন নির্ভয় গান শুভ কর্মপথে, অথচ এক মুহূর্তে দুর্বলতা এসে সব প্রতিজ্ঞাকে ভাসিয়ে নিয়ে গেল। আমি হয়তো সদাই মঙ্গলের পথে থাকার সংকল্প করে বসে আছি, হঠাৎ এক বন্ধু এসে হাজির এবং তারপর ইনিয়ে বিনিয়ে নানা কথা বলে সে আমার মনের অভিমুখটাই পাল্টে দিল। তার ওই কুপথগামী প্ররোচনার ফাঁদে আমি আটকা পড়ে গেলাম। এমন তো হামেশাই হয়। চিন্তাকে যদি মন্দ পথগামী না করতে চান, তবে প্রতিহত করুন সেই দুর্বলতাকে যা আপনাকে প্ররোচিত করছে ওই মন্দ কাজটি করতে। মাঝে মাঝে আমাদের ভুল আমরা বুঝতে পারি, কিন্তু তাকে প্রতিহত করতে পারি না। তখন যে দ্বন্দ্বের সৃষ্টি হয় তা সত্যি যন্ত্রণাদায়ক। এ প্রসঙ্গে আমার মনে পড়ছে কয়েকজন বৌদ্ধ ভিক্ষুর প্রতি বুদ্ধদেবের একটি উপদেশের কথা। বেঁচে থাকার প্রকৃত অর্থের সন্ধানে বুদ্ধের সাথে যোগ দিতে এরা ঘর ছেড়েছিলেন, ত্যাগ করেছিলেন যাবতীয় জাগতিক সুখ। তা সত্ত্বেও তাদের মনের ভিতরে দ্বন্দ্ব ছিল, প্রচুর ছিল সমস্যা। বুদ্ধ তাদের বললেন, মনে রাখুন হে ভিক্ষুবৃন্দ, ভ্রান্ত চিন্তাকে জয় করার একমাত্র পথ হলো সময়ে সময়ে মনের অবস্থাগুলির পর্যালোচনা করা, তাদের নিয়ে ভাবনা চিন্তা করা, মন থেকে উৎপাটিত করা মন্দ যা কিছু সব, আর যা কিছু ভালো শুধু তারই অনুশীলন করা। আত্ম উন্নয়নের ক্ষেত্রে এক অসম্ভব ক্রিয়াশীল প্রক্রিয়া। অতএব ভ্রান্ত চিন্তাকে, কুচিন্তাকে জয় করতে ইচ্ছাশক্তির ভূমিকা অপরিসীম। ইচ্ছাশক্তি যেমন ভ্রান্ত চিন্তাকে দূর করে, ভ্রান্ত চিন্তা দূর হলে আবার ইচ্ছাশক্তি বাড়ে। পরিশেষে এতক্ষণ যা কিছু বলা হলো তা সংক্ষেপে জানাই। জীবনে সফল হতে আমরা পবিত্র থাকব মনে ও আচরণে। স্বামীজির মতে যা কিছু আমাদের নিম্নগামী করে তা আমাদের বিষবৎ পরিত্যাগ করা উচিত। যদি স্বামীজিকে বিশ্বাস করি, যদি তার এই কথার ধ্রুবত্বে আমাদের সংশয় না থাকে, আমরা আমাদের দেহ আর মনকে সফলভাবে নিয়ন্ত্রণ করতে পারব। আমরা প্রার্থনা করব তথাগতের কাছে সকল অশুভকে, সকল মন্দকে উৎপাটিত করার যে উপদেশ তিনি ভিক্ষুদের দিয়েছিলেন তা যেন আমাদের জীবনেও সার্থকভাবে প্রযোজ্য হতে পারে। আমরা তাকে স্বনির্বন্ধ মিনতি করব, তিনি এসে আমাদের উদ্ধার করুন, সেই শক্তি দিন যাতে সকল ভ্রান্তিকে জয় করতে পারি, ইচ্ছা শক্তিকে প্রভাময় করে যেন শুভত্বে স্থির হতে পারি। তিনি আমাদের সত্যিকারের মানুষ করে তুলুন, বীর্যবান, অকপট, সুন্দর। শুনলেন স্বামী গোকুলানন্দের রচনা থেকে পাঠ। এবারে চিঠিপত্র। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। আজকে পড়ছি বিমল কুমার বন্দ্যোপাধ্যায়ের লেখা চিঠি। হরিপাল হুগলি থেকে লিখেছেন। আশা করি আপনারা সকলে সুস্থ ও ভালো আছেন। আপনিও বিগ এফএম এর সকল সদস্য ও শ্রোতা বন্ধু আমার আন্তরিক ভালোবাসা নেবেন। বিগত কয়েকদিন ধরে মা গঙ্গাকে নিয়ে বহু শ্রোতা বন্ধুদের পত্র শুনলাম। সকলেই নিজের নিজের অভিজ্ঞতার কথা লিখেছেন, যা আপনার ওই মধুর বাচনভঙ্গি কণ্ঠে সত্যি আবেগ ধরে রাখতে পারলাম না। অবশেষে লিখেই ফেললাম আমার নিজ জীবনের কঠিনতম পরিস্থিতি। রাখে গঙ্গা তো মারে কে। খুব সম্ভবত 1998 সালের মে মাসের 27 তারিখে শনিবার সন্ধ্যায় কাঁচরাপাড়া দিদির বাড়ি থেকে বাড়ি ফিরছি। 28শে মে রবিবার, পৌরসভার ভোট। ব্যারাকপুর থেকে অটো ধরে 2 পয়সার ঘাট হয়ে নৌকা ভটভটি চেপে শেওড়াফুলি আসব। ব্যারাকপুরে এসে দেখি ঘন অন্ধকার, কালবৈশাখীর ঝড়ে সব ওলটপালট হয়ে গেছে। বৃষ্টি ভেজা অন্ধকারে পরিপূর্ণ ব্যারাকপুর। অটো খুবই কম। কোনো মতে ব্যারাকপুর শেওড়াফুলি ঘাটে টিকিট কেটে ভটভটি ধরতে যাচ্ছিলাম। হঠাৎ আমি হোঁচট খেয়ে সরাসরি ভটভটির কাছে আছড়ে পড়ে জলে ডুবে যাচ্ছি। লোকজন হৈ হৈ করছে, কেউ রক্ষা করতে আসছে না। হঠাৎ দেখি মাতৃতুল্য বৃদ্ধা আমার চুলের মুঠি ধরে চেঁচিয়ে সকলকে বলছেন, ছেলেটাকে ধরো, না হলে জলে ডুবে ভেসে যাবে, প্রচন্ড জলের স্রোত। যাই হোক, কোন ক্রমে আমাকে ভটভটিতে তোলা হলো।
ততক্ষণে ডান পায়ের গোড়ালি ভেঙে গেছে, যন্ত্রণায় কাতরাচ্ছি। ভটভটি শেওড়াফুলি ঘাটে পৌঁছে গেল, সবাই একে একে চলে গেল, কিন্তু আমি উঠে দাঁড়াতেই পারিনি। ওই মা দূর থেকে আমায় দেখে আবার ভটভটিতে এসে জিজ্ঞাসা করলো, বাবা কোথায় যাবে? বললাম হরিপাল। উনি বলেন, চলো আমি তোমাকে স্টেশনে পৌঁছে দিচ্ছি। আমি সোজা হয়ে দাঁড়াতে পারছি না। কোনো মতে ওই মায়ের কাঁধে ভর দিয়ে ধীরে ধীরে স্টেশনে পৌঁছে দেখি কোনো ট্রেন চলছে না। ঝড় বৃষ্টির জন্য ওভারহেড তার ছিঁড়ে গেছে, স্টেশন ফাঁকা। হরিপাল যাবার প্রথম ট্রেন পেলাম সকাল 7টায়। রাত ভোর একা স্টেশনে বসে বসে যন্ত্রণায় কাতরাচ্ছি। কেউ নেই যে বাজার থেকে ওষুধ বা খাবার আনিয়ে খাবো। যাই হোক, কোন ক্রমে বাড়ি পৌঁছে প্রায় 6 মাস বিছানায় শুয়ে শুয়ে ভাবছি, ওই মা গঙ্গা যদি না থাকতেন তাহলে আমার ওই অভিশপ্ত 27শে মে শনিবার সন্ধ্যায় গঙ্গালাভ নিশ্চিত ছিল। অভিশপ্ত জীবনের অভিজ্ঞতা লিখতে গিয়ে পত্র দীর্ঘ হয়েছে, মার্জনা করবেন। ধন্যবাদান্তে বিমল কুমার বন্দ্যোপাধ্যায়, হরিপাল, হুগলি। বিমলবাবু, চিঠি বড় হয়েছে কিনা আমার খেয়াল হয়নি, তার কারণ এত চমৎকার চিঠি, এত অদ্ভুত একটা অভিজ্ঞতার কথা, সুন্দর অভিজ্ঞতা তো বলতে পারবো না, অদ্ভুত অভিজ্ঞতার কথা লিখেছেন আপনি। এর থেকে একটা ব্যাপার কোথাও বেরিয়ে আসে, সেটা হচ্ছে যে আমরা মানুষ একই সঙ্গে খুব স্বার্থপর, নিষ্ঠুর, নির্মম, এবং তাদের মধ্যে কোথাও কোথাও খুব ভালোবাসার একটা স্ফুরণ থাকে, আছেই। মানে চারপাশে কেউ যখন আপনাকে পাত্তা দিচ্ছে না, সকলে পাড়ে দাঁড়িয়ে হয়তো চিৎকার করছে, ডুবে গেল ডুবে গেল ডুবে গেল, কিন্তু কেউ জলে নামছে না। সেই সময় এক বৃদ্ধা, তিনি আপনার চুলের মুঠি ধরে না থাকলে আপনি হয়তো গঙ্গায় তলিয়ে যেতেন। এই যে সর্বব্যাপী কালোর মধ্যে একটা ভালো আছে কোথাও, এইটাই আপনার চিঠির ভেতর থেকে বেরিয়ে আসে। আপনাকে অনেক ধন্যবাদ বিমলবাবু। এবার তাহলে বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে জল্পেশ বা জল্পেশ্বরের মন্দির। এবারে চিঠিপত্র। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। আজকে পড়ছি বিমল কুমার বন্দ্যোপাধ্যায়ের লেখা চিঠি, হরিপাল, হুগলি থেকে লিখেছেন। আশা করি আপনারা সকলে সুস্থ ও ভালো আছেন। আপনিও বিগ FM এর সকল সদস্য ও শ্রোতা বন্ধু আমার আন্তরিক ভালোবাসা নেবেন। বিগত কয়েকদিন ধরে মা গঙ্গাকে নিয়ে বহু শ্রোতা বন্ধুদের পত্র শুনলাম। সকলেই নিজের নিজের অভিজ্ঞতার কথা লিখেছেন, যা আপনার ওই মধুর বাচনভঙ্গি কণ্ঠে সত্যি আবেগ ধরে রাখতে পারলাম না। অবশেষে লিখেই ফেললাম আমার নিজ জীবনের কঠিনতম পরিস্থিতি। রাখে গঙ্গা তো মারে কে। খুব সম্ভবত 1998 সালের মে মাসের 27 তারিখে শনিবার সন্ধ্যায় কাঁচরাপাড়া দিদির বাড়ি থেকে বাড়ি ফিরছি। 28শে মে রবিবার, পৌরসভার ভোট। ব্যারাকপুর থেকে অটো ধরে 2 পয়সার ঘাট হয়ে নৌকা ভটভটি চেপে শেওড়াফুলি আসবো। ব্যারাকপুরে এসে দেখি ঘন অন্ধকার, কালবৈশাখীর ঝড়ে সব ওলটপালট হয়ে গেছে। বৃষ্টি ভেজা অন্ধকারে পরিপূর্ণ ব্যারাকপুর। অটো খুবই কম। কোনো মতে ব্যারাকপুর শেওড়াফুলি ঘাটে টিকিট কেটে ভটভটি ধরতে যাচ্ছিলাম। হঠাৎ আমি হোঁচট খেয়ে সরাসরি ভটভটির কাছে আছড়ে পড়ে জলে ডুবে যাচ্ছি। লোকজন হৈ হৈ করছে, কেউ রক্ষা করতে আসছে না। হঠাৎ দেখি মাতৃতুল্য বৃদ্ধা আমার চুলের মুঠি ধরে চেঁচিয়ে সকলকে বলছেন, ছেলেটাকে ধরো, না হলে জলে ডুবে ভেসে যাবে, প্রচন্ড জলের স্রোত। যাই হোক, কোন ক্রমে আমাকে ভটভটিতে তোলা হলো। ততক্ষণে ডান পায়ের গোড়ালি ভেঙে গেছে, যন্ত্রণায় কাতরাচ্ছি। ভটভটি শেওড়াফুলি ঘাটে পৌঁছে গেল, সবাই একে একে চলে গেল, কিন্তু আমি উঠে দাঁড়াতেই পারিনি। ওই মা দূর থেকে আমায় দেখে আবার ভটভটিতে এসে জিজ্ঞাসা করলো, বাবা কোথায় যাবে? বললাম হরিপাল। উনি বলেন, চলো আমি তোমাকে স্টেশনে পৌঁছে দিচ্ছি। আমি সোজা হয়ে দাঁড়াতে পারছি না। কোনো মতে ওই মায়ের কাঁধে ভর দিয়ে ধীরে ধীরে স্টেশনে পৌঁছে দেখি কোনো ট্রেন চলছে না। ঝড় বৃষ্টির জন্য ওভারহেড তার ছিঁড়ে গেছে, স্টেশন ফাঁকা। হরিপাল যাবার প্রথম ট্রেন পেলাম সকাল 7টায়। রাত ভোর একা স্টেশনে বসে বসে যন্ত্রণায় কাতরাচ্ছি।
কেউ নেই যে বাজার থেকে ওষুধ বা খাবার আনিয়ে খাবো। যাই হোক, কোন ক্রমে বাড়ি পৌঁছে প্রায় 6 মাস বিছানায় শুয়ে শুয়ে ভাবছি, ওই মা গঙ্গা যদি না থাকতেন তাহলে আমার ওই অভিশপ্ত 27 মে শনিবার সন্ধ্যায় গঙ্গা লাভ নিশ্চিত ছিল। অভিশপ্ত জীবনের অভিজ্ঞতা লিখতে গিয়ে পত্র দীর্ঘ হয়েছে, মার্জনা করবেন। ধন্যবাদ আনতে বিমল কুমার বন্দ্যোপাধ্যায়, হরিপাল, হুগলি। বিমলবাবু, চিঠি বড় হয়েছে কিনা আমার খেয়াল হয়নি, তার কারণ এত চমৎকার চিঠি, এত অদ্ভুত একটা অভিজ্ঞতার কথা, সুন্দর অভিজ্ঞতা তো বলতে পারবো না, অদ্ভুত অভিজ্ঞতার কথা লিখেছেন আপনি। এর থেকে একটা ব্যাপার কোথাও বেরিয়ে আসে, সেটা হচ্ছে যে আমরা মানুষ একই সঙ্গে খুব স্বার্থপর, নিষ্ঠুর, নির্মম, এবং তাদের মধ্যে কোথাও কোথাও খুব ভালোবাসার একটা স্ফুরণ থাকে, আছেই। মানে চারপাশে কেউ যখন আপনাকে পাত্তা দিচ্ছে না, সকলে পাড়ে দাঁড়িয়ে হয়তো চিৎকার করছে, ডুবে গেল ডুবে গেল ডুবে গেল, কিন্তু কেউ জলে নামছে না, সেই সময় এক বৃদ্ধা, তিনি আপনার চুলের মুঠি ধরে না থাকলে আপনি হয়তো গঙ্গায় তলিয়ে যেতেন। এই যে সর্বব্যাপী কালোর মধ্যে একটা ভালো আছে কোথাও, এইটাই আপনার চিঠির ভেতর থেকে বেরিয়ে আসে। আপনাকে অনেক ধন্যবাদ বিমল বাবু। এবার তাহলে বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে জল্পেশ বা জল্পেশ্বরের মন্দির। এরপর বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। জল্পেশের মন্দির বা জল্পেশ্বরের মন্দিরের মধ্যে প্রবেশ করেছি আমরা। ওই গলির মতন একটা রাস্তা, সেইখান দিয়ে ঢুকে ডান দিকে একটা ছোট্ট জায়গা, সেখানে দুজন প্রহরী দাঁড়িয়ে রয়েছেন। তা একজনের গায়ের রং গোলাপি আর আরেকজনের গায়ের রং হলুদ। মানে একেবারে গোলাপিটা গোলাপি, হলুদটা হলুদই, কিন্তু ওই অনেক সময় হয় না, অল্প একটু হলুদ মিশিয়ে দেওয়া হয় ফর্সা বোঝাবার জন্য, মায়ের মুখে এরকম করা হয়, তো সেই রকমটা কিছু নয় কিন্তু। আর ঠিক মাঝখানে নন্দী, মানে একটি বৃষ, এবং ধূপ জ্বলছে, যদিও বলা আছে যে এখানে ধূপ জ্বালানো যাবে না। এবং এই যে জায়গাটা, দুই প্রহরী এবং মাঝখানে নন্দী, সেটি একটি শ্বেত পাথরের রেলিং দিয়ে বাইরে থেকে পৃথক করা। আর নন্দীর সামনে যে থামের মতো রয়েছে, সেখানে প্রচুর সিঁদুর লেপে দেওয়া রয়েছে। নন্দীর কপালেও প্রচুর সিঁদুর লেপে দেওয়া রয়েছে। মানে বুঝতে পারা যায় যে পূজার্থী যারা আসেন তারা এইখানেও সিঁদুর লেপে দিয়ে যান। যে কোনো শিব মন্দিরে শিবের কাছে প্রবেশ করবার আগে মুখে নন্দী থাকবেনি, বৃষরূপে থাকবেনি। এখানেও তাই আছেন, কিন্তু এখানে নন্দীর মূর্তিটি ছোট এবং দুপাশে দুজনেই প্রহরী। এই প্রহরীটা আমি অন্য কোথাও দেখেছি বলে মনে পড়ে না। তো যাই হোক, আবার এগিয়ে চলেছি। পাশে সাদা দেওয়াল, ডান পাশে এরকম সাদা রেলিং। এইবার আপনাকে সিঁড়ি দিয়ে নামতে হবে। এই সিঁড়ি দিয়ে নেমেই হচ্ছে আসল গর্ভগৃহ, বলতে পারেন মাটির নিচেই। চারপাশে রেলিং দিয়ে ঘেরা এটি শিবলিঙ্গ স্থান, কিন্তু লিঙ্গটি কোথায়? লিঙ্গটির জায়গায় একটা গর্ত, তাতে জল ভরা রয়েছে। এই জায়গাতেই লিঙ্গ আছেন, কিন্তু তিনি আছেন মাটির নিচে, জলের নিচে। তাকেই পুজো করেন ভক্তরা। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন বাইরে দূরে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। বাইরে দূরে শুনছেন 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আমরা এখন জল্পেশ বা জল্পেশ্বরের মন্দিরে একেবারে গর্ভগৃহের মধ্যে ঢুকে পড়েছি। সেখানে শিবলিঙ্গটি দেখছি আমরা, কিন্তু শিবলিঙ্গটি বস্তুত দেখছি না। ওই যে পীঠটি আছে যার উপরে লিঙ্গ থাকে, জনি পীঠ বলা হয় তাকে, তো সেইখানে লিঙ্গের জায়গায় একটা গর্ত, লিঙ্গ দেখা যাচ্ছে না। তাকেই পুজো করেন ভক্তরা। যদি শ্রাবণ মাসে এই মন্দির দর্শন করতে যান তাহলে দেখবেন ওই লিঙ্গ তো নিচে অদৃশ্য বটেই, আর পুরো পিঠটা
পিঠটিতে একেবারে জল মেশানো দুধ থই 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 করছে। হ্যাঁ, মানে এত দুধ পড়ে এবং জল পড়ে যে জল মেশানো দুধে ওই যে পিঠটি সেটা পুরো টলটল টলটল করে, এবং ভক্তরা ওই কোনো একটা পাত্র টাত্র নিয়ে ঘটি টটি নিয়ে সেই দুধ বলুন জল বলুন সেটা ছেঁচে ছেঁচে শেষ করতে পারছেন না। তো আগে একবার বলেছি, আর একবার বলছি, কোচবিহারের মহারাজা বিশ্বসিংহ 1524 খ্রিস্টাব্দে এই জল্পেশ মন্দির প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে মহারাজ প্রাণনারায়ণ 1663 খ্রিস্টাব্দে এই মন্দিরটি পুনর্নির্মাণ করেছিলেন। কিন্তু এই মন্দিরের ইতিহাস, কিংবদন্তি অনুযায়ী এই ইতিহাস কিন্তু আরো অনেক প্রাচীন। তো যাই হোক, যেটা বলছিলাম আপনাদের, জলের মধ্যে মাটির নিচে থাকা এই শিবলিঙ্গ ছাড়াও এই ঘরের আরেকটি আকর্ষণ আছে। কোন একজন দেবী মূর্তি রয়েছেন এখানে, তারও নিয়মিত পুজো হয়। দেবীর মুখ দেখা যায় না। বিয়ের সাজে যেরকম লাল ওড়না ব্যবহার করা হয় না, ঠিক সেই রকম ওড়না দিয়ে দেবীকে পুরোটা ঢেকে দেওয়া আছে। এই দর্শন হলো। এইবার আমরা গর্ভগৃহর বাইরে বেরিয়ে আসি। বাইরে একটি ছোট্ট মন্দির, মাথার উপরে একটা গম্বুজের মতন রয়েছে। ভেতরে আছেন শিব আর পার্বতী। শিবের গায়ের রং ধবধবে সাদা, বাকি অংশ কাপড়ে মোড়া। পার্বতী বধূর বেশ পরে আছেন, মাথায় জলজল করছে সিঁদুর। তার গাত্রবর্ণ ঈষৎ হলুদ, কিন্তু সেই প্রহরীর হলুদের মতো নয়, কিন্তু ঈষৎ হলুদ, যাতে ফর্সা দেখায়। আজকের মতো এখানেই শেষ করি জল্পেশ মন্দিরের কথা। পরের দিন আবার বলা যাবে। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হলো। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। রবীন্দ্রনাথের কবিতা দিয়ে শেষ করব, তাই তো? কবিতার নাম কাগজের নৌকা। ছুটি হলে রোজ ভাষায় জলে কাগজ নৌকা খানি, লিখে রাখি তাতে আপনার নাম, লিখে আমাদের বাড়ি কোন গ্রাম, বড় বড় করে মোটা অক্ষরে যতনে লাইন টানি। যদি সে নৌকা আর কোনো দেশে আর কারো হাতে পড়ে গিয়ে শেষে, আমার লিখন পড়িয়া তখন বুঝিবে সে অনুমানী, কার কাছ হতে ভেসে এলো স্রোতে কাগজ নৌকা খানি। আমার নৌকা সাজাই যতনে শিউলি বকুলে ভরি, বাড়ির বাগানে গাছের তলায় ছেয়ে থাকে ফুল সকাল বেলায়, শিশিরের জল করে ঝলমল প্রভাতের আলো পড়ি। সেই কুসুমের অতি ছোট বোঝা কোন দিক পানে চলে যায় সোজা, বেলা শেষে যদি পার হয়ে নদী ঠেকে কোনোখানে যেয়ে, প্রভাতের ফুল সাঁঝে পাবে কুল কাগজের তরিবে। আমার নৌকা ভাসাইয়া জলে চেয়ে থাকে বসি তীরে, ছোট ছোট ঢেউ ওঠে আর পড়ে, রবির কিরণে ঝিকিমিকি করে, আকাশেতে পাখি চলে যায় ডাকি, বায়ু বহে ধীরে ধীরে। গগনের তলে মেঘ ভাসে কত, আমারই সে ছোট নৌকার মতো, কে ভাসালে তাই কোথা ভেসে যায়, কোন দেশে গিয়ে লাগে। ওই মেঘ আর তরণী আমার কে যাবে কাহার আগে। বেলা হলে শেষে বাড়ি থেকে এসে নিয়ে যায় মোরে টানি, আমি ঘরে ফিরি থাকি কোণে মিশি, যেথা কাটে দিন সেথা কাটে নিশি, কোথা কোন গায়ে ভেসে চলে যায় আমার নৌকা খানি। কোন পথে যাবে কিছু নাই জানা, কেহ তারে কভু নাহি করে মানা, ধরে নাহি রাখে ফিরে নাহি ডাকে, ধায় নব নব দেশে কাগজের তরি তারি পরে চড়ি, মন যায় ভেসে ভেসে। রাত হয়ে আসে, শুই বিছানায় মুখ ঢাকি দুই হাতে,
চোখ বুজে ভাবি এমন আধার, কালি দিয়ে ঢালা নদীর দুধার, তারই মাঝখানে কোথায় কে জানে নৌকা চলেছে রাতে। আকাশের তারা মিটি মিটি করে, শিয়াল ডাকিছে প্রহরে প্রহরে, তরিখানি বুঝি ঘর খুঁজি খুঁজি, তীরে তীরে ফিরে ভাসি। ঘুম লয়ে সাথে চড়েছে তাহাতে, ঘুম পাড়া নিয়া মাসি। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক, কল্যাণ হোক, পৃথিবী সুন্দর হোক, সুন্দর হোক, সব দিক থেকে সুন্দর হোক। আজকে ডক্টর বিধানচন্দ্র রায়ের আবির্ভাব এবং তিরোভাব দিবস। 1 জুলাই তার জন্ম হয়েছিল 1882 খ্রিস্টাব্দে এবং 1962 খ্রিস্টাব্দে তিনি প্রয়াত হয়েছিলেন। এই যে মানুষটি, ইনি কিংবদন্তি হয়ে আছেন। কিংবদন্তি হয়ে আছেন দুটি কারণে। তার মধ্যে যারা ডাক্তারবাবু, যারা চিকিৎসার সঙ্গে যুক্ত, তাদের অনেকের মনে একটা খেদ আছে। আমি একজন খুব বিখ্যাত ডাক্তার সুকুমার মুখোপাধ্যায়, আপনারা সকলেই তার নাম জানেন, তার একটি আত্মজীবনী পড়ছিলাম। তাতে সুকুমারবাবু এরকম কথা লিখছেন যে ডক্টর বিধানচন্দ্র রায় তো চিকিৎসায় খুব মন দিলেন না, রাজনীতিতে চলে গেলেন, কিন্তু অসাধারণ ক্ষমতা ছিল তার চিকিৎসা করবার, অসাধারণ ক্ষমতা ছিল তার রোগীকে দেখেই তার রোগ নির্ণয় করবার, কিন্তু তিনি আর ওটাই মন দিলেন না। মন না দিয়ে রাজনীতিতে চলে গেলেন এবং রাজনীতিতে চলে গিয়ে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হলেন এবং পশ্চিমবঙ্গকে নতুন করে গড়ে তোলবার ক্ষেত্রে নানান ধরনের সমস্ত প্রকল্প নিলেন এবং খুব একজন গোটা ভারতের রাজনীতির ক্ষেত্রে